সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা সেরা 7টি ব্যাংক নিয়ে আলোচনা করব যে ব্যাংকগুলোতে ইনভেস্ট করলে আপনি হাইয়েস্ট ডিভিডেন্ড পেতে পারেন। 2022 সালে এই 7টি ব্যাংক হাইয়েস্ট ডিভিডেন্ড পে আউট করেছিল। আপনি যদি দীর্ঘমেয়াদে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করেন, ব্যাংক সেক্টরে এই 7টি স্টক আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এই 7টি ব্যাংক থেকে আপনি হাইয়েস্ট রিটার্ন পেতে পারেন। যে স্টকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব স্টকগুলো হলো সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এনসিসি ব্যাংক। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা সিটি ব্যাংক লিমিটেড এই স্টকটির যদি ফান্ডামেন্টাল দিকগুলো এক নজরে দেখি, এই স্টকটির কারেন্ট পি রেশিও 4.25, আর্নিং পার শেয়ার 5.15 এবং ডিভিডেন্ড ইল্ড 5.04। আর এই ব্যাংকটির যদি আমরা ইয়ার বাই ইয়ার আর্নিং দেখি, এখানে 2018 থেকে 2021 পর্যন্ত ডাটা অ্যাভেলেবেল। আমরা দেখতে পাচ্ছি ইয়ার বাই ইয়ার গ্রোথ এই স্টকটিতে আছে। আর বর্তমানে কারেন্ট যে পি রেশিও যে পয়েন্টে আছে এটি ভালো একটি এন্ট্রি পয়েন্ট। আর আমরা যে ডিভিডেন্ড ইল্ড দেখতে পাচ্ছি, ডিভিডেন্ড ইল্ডও স্যাটিসফ্যাক্টরি অবস্থানে আছে। আর আমরা যদি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এই স্টকটির অবস্থান দেখি, আমরা এখানে উইকলি চার্ট নিয়েছি। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি ফ্লোর প্রাইস থেকে এখন আবার একটু প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটি মূলত 21 টাকা 80 পয়সায় এসে সাপোর্ট নিচ্ছে ফ্লোর প্রাইসের কারণে। ফ্লোর প্রাইস তুললে এই স্টকটি যদি আরও কিছুটা কারেকশন হয় লাইক 19 থেকে 20, এই স্টকটির জন্য বেস্ট এন্ট্রি পয়েন্ট হতে পারে। সো আপনারা চাইলে এটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি এটি কালেক্ট করতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে ব্যাংক সেক্টরে ভালো স্টকগুলোতে ইনভেস্ট করতে প্রেফার করছেন, তাদের জন্য এই স্টকটি সুইটেবল হবে এবং বছর শেষে একটা ভালো রিটার্ন আপনারা এই স্টকটি থেকে পেতে পারেন। এখন আমরা পূবালী ব্যাংক লিমিটেড এই স্টকটির যদি ফান্ডামেন্টাল দিকগুলো এক নজরে দেখি, এটি কারেন্ট পি রেশিও 6.22, আর্নিং পার শেয়ার 4.23, ডিভিডেন্ড ইল্ড 4.66। আর আর্নিং এর ধারাবাহিকতা যদি আমরা একটু দেখে নিই, 2018 থেকে 2021 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্টকটির ক্ষেত্রে আমরা 2018 থেকে যদি 2021 সালে একটা কম্পারিজন করি, গ্রোথ হয়েছে। তবে এখানে একটি বছর 2019 এটি ভালো পারফর্ম করেনি, এখানে আর্নিং অনেকটা কমে গেছিল কিন্তু সেটি রিকভার করেছে। আর ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রেও এই স্টকটি ভালো একটি অবস্থানে আছে এবং কারেন্ট পি রেশিও আমরা যে পজিশনে আমরা পাচ্ছি এটিও ইনভেস্টমেন্টের জন্য ভালো একটি পজিশনে আছে। সো এই স্টকটি আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি আমরা এই স্টকটির অবস্থান দেখি, টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এই স্টকটির স্ট্রং সাপোর্ট হচ্ছে 25 টাকা 30 পয়সা, এখানে একটা স্ট্রং সাপোর্ট নেবে। আর এই পয়েন্টে আসে S1-এ একটি সাপোর্ট আছে 23 টাকা 80 পয়সায়। সো 25 টাকা এই জোনটাতে একটা সাপোর্ট এবং 23 টাকা এই জোনটাতে একটি সাপোর্ট। সো যারা বেসিক্যালি দীর্ঘমেয়াদী ইনভেস্টর, আপনারা চাইলে ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে এই স্টকটি গ্র্যাজুয়ালি কালেক্ট করতে পারেন এবং এই স্টকটির ক্ষেত্রেও একটা ভালো পোটেনশিয়ালিটি আছে এবং বছর শেষে ভালো একটা রিটার্ন এক্সপেক্ট করা যায়। এখন আমরা যমুনা ব্যাংক লিমিটেড এই স্টকটির ফান্ডামেন্টাল অবস্থান যদি দেখি, কারেন্ট পি রেশিও 6.36, ডিভিডেন্ড ইল্ড 7.48 আর আর্নিং পার শেয়ার 3.35। আর ইয়ার বাই ইয়ার যদি আর্নিং এর ধারাবাহিকতা দেখি, এখানে 2018 থেকে 2021 পর্যন্ত যে ডাটা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই স্টকটির ক্ষেত্রে খুব একটা গ্রোথ না থাকলেও একটি কনসিস্টেন্সি আছে। সো বর্তমান যে পি রেশিও আমরা দেখতে পাচ্ছি এটিও খুব ভালো একটি অবস্থানে আছে এন্ট্রি নেওয়ার জন্য এবং এই ব্যাংকটি আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো ডিভিডেন্ড পে। এখানে ডিভিডেন্ড ইল্ড আমরা যেটা পেয়েছি কারেন্টলি সেটি খুবই ভালো অবস্থানে আছে। সো এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন।
আর এই স্টকটি আমরা যদি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে দেখি, এখানে ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট 19.6 এবং 19.9ও একটি সাপোর্ট আছে। সো এই স্টকটি গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে। যারা যারা ব্যাংক সেক্টর পছন্দ করেন, দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট যারা করছেন, তাদের জন্য এই স্টকটিও খুবই একটি গুরুত্বপূর্ণ স্টক, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে ব্যাংক সেক্টর ইউজুয়ালি ক্যাপিটাল গেইনটি মোটামুটি আমরা পাইনি লাস্ট কাপল অফ ইয়ার্স, যার কারণে যারা ট্রেডার তারা এই সেক্টরটিকে অ্যাভয়েড করেন। কিন্তু আগামী দিনগুলোতে এই সেক্টরটি একটা ভালো পারফরমেন্স করতে পারে, কারণ আমরা কিছু নিউজ পেয়েছি, যেমন আইসিবি প্রায় 6,000 কোটি টাকার মতো বাংলাদেশ ব্যাংক থেকে পাচ্ছে। সো মার্কেট মেকার যখন অ্যাক্টিভ হবে এবং মার্কেট একটা ভালো রোল প্লে করবে মার্কেটে, তখন কিন্তু ব্যাংক থেকে ভালো একটা ক্যাপিটাল গেইনেরও সম্ভাবনা কিন্তু 2023-তে রয়েছে। এখন আমরা ব্যাংক এশিয়া লিমিটেডের যদি ফান্ডামেন্টাল দিকগুলো দেখি, কারেন্ট পি রেশিও 8.63, আর্নিং পার শেয়ার 2.34, ডিভিডেন্ড ইল্ড 6.80। আর আমরা যদি ইয়ার বাই ইয়ার আর্নিং এর ধারাবাহিকতা দেখি, এখানে 2018 থেকে 2021 পর্যন্ত যে ডাটা আমরা পেয়েছি, এই স্টকটির ক্ষেত্রে মোটামুটি একটা গ্রোথ কিন্তু হয়েছে 2021-এ। আর ডিভিডেন্ড ইল্ডও আমরা দেখতে পাচ্ছি এটি স্যাটিসফ্যাক্টরি, এবং বর্তমান যে কারেন্ট পি রেশিও আমরা দেখতে পাচ্ছি সেটিও ভালো একটি অবস্থানে রয়েছে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এটিকে দেখি, আমরা উইকলি চার্ট নিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাপোর্ট নিয়েছে 20 টাকা রেঞ্জে। এখানে যদিও ফ্লোর প্রাইসের কারণে সাপোর্টটি আছে। সো এই স্টকটির ক্ষেত্রে আরেকটু কারেকশন হলে ভালো একটি এন্ট্রি জোন হবে 18 টাকা। এই জোনটাতে এসে একটা স্ট্রং সাপোর্ট নেবে, এবং এটি চাইলে আপনারা গ্র্যাজুয়ালি এন্ট্রি নিতে পারেন ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে। এই স্টকটি গত বছর ভালো একটা ডিভিডেন্ড পে করেছিল। এখন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির অবস্থান যদি দেখি, কারেন্ট পি রেশিও 6.98, আর্নিং পার শেয়ার 1.49, ডিভিডেন্ড ইল্ড 7.87। আর আমরা যদি আর্নিং এর ধারাবাহিকতা দেখি, 2018 থেকে 2021 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা স্টেডিনেস আছে, কিন্তু গ্রোথ নেই। আর 2021 সালে কিন্তু আর্নিং কিছুটা কমেছে, কিন্তু এরপরও অন্যান্য ব্যাংক থেকে এই ব্যাংকটি ডিভিডেন্ড কিন্তু ভালো দিচ্ছে। সো এখানে আমরা কিন্তু অনেকগুলো ব্যাংকে ইনক্লুড করিনি। ওই ব্যাংকগুলো ফান্ডামেন্টালি হয়তো অনেক স্ট্রং, কিন্তু তারা ডিভিডেন্ড পে আউট রেশিও তাদের অনেক কম। এখন আমরা উইকলি চার্টে এক্সিম ব্যাংকের অবস্থান যদি দেখি, স্টকটি মোটামুটি একটা কারেকশন হয়েছে এবং এখানে একটি প্রাইস পয়েন্ট সাপোর্ট লেভেলে আছে, এবং এখানে ফ্লোর প্রাইসও দেওয়া আছে। সো এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটা পজিশনে আছে। তারপর এই স্টকটির ক্ষেত্রে বেস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে 8.4, যেহেতু এখানে একবার এসে সাপোর্ট নিয়েছিল, এটি হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। সো এই স্টকটির ক্ষেত্রে এখন হয়তো যে নতুন রুলস করেছে, 10 টাকার নিচে হয়তো স্টকগুলো নামবে না, এই ধরনের একটি রুলস শুনেছি। সো সেটি আপনারা একটু দেখে নেবেন। সো এখন এটি এন্ট্রি নেওয়ার জন্য মোটামুটি একটা ভালো পজিশনে আছে। সো এই স্টকটিও আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো এখন আমরা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এই স্টকটির যদি ফান্ডামেন্টাল অবস্থান দেখি, কারেন্ট পি রেশিও 3.93, ডিভিডেন্ড ইল্ড 7.31, এবং আর্নিং পার শেয়ার 3.46। সো এই স্টকটি ফান্ডামেন্টালি কিন্তু অনেক সাউন্ড এবং ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো পজিশনে আছে। আর আমরা এখানে ইয়ার বাই ইয়ার যদি আর্নিং এর ধারাবাহিকতা দেখে নিই, আর্নিং মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে, কিছুটা গ্রোথ হয়েছে 2021-এ। আর বর্তমান আমরা দেখতে পাচ্ছি 3.46 আর্নিং পার শেয়ার। সো ওভারঅল এই স্টকটি খুবই ভালো একটা পজিশনে আছে এন্ট্রি নেওয়ার জন্য। আর টেকনিক্যালি আমরা মার্কেন্টাইল ব্যাংকের যদি অবস্থান দেখি, আমরা উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা কারেকশন হয়েছে, এবং এই জোনটাতে 13.4 এর স্ট্রং সাপোর্টও আছে। সো এই স্টকটি আপনারা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে মান্থ বাই মান্থ আপনারা ইনভেস্ট করতে পারেন, এবং ইনভেস্টমেন্টের জন্য ভালো একটি স্টক। এখন আমরা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এই স্টকটির যদি ফান্ডামেন্টাল অবস্থান দেখি, কারেন্ট পি রেশিও 5.61, আর্নিং পার শেয়ার 2.46, ডিভিডেন্ড ইল্ড 7.84,
এবং আমরা যদি ইয়ার বাই ইয়ার আর্নিং এর ধারাবাহিকতা দেখি 2018 থেকে 2021 পর্যন্ত যে ডাটা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইয়ার বাই ইয়ার কিছুটা গ্রোথ এই এই ব্যাংকটিতে রয়েছে। সো এই স্টকটিও এখন বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য খুব ভালো একটি পজিশনে আছে এবং তারা কিন্তু বছর শেষে ভালো একটা ডিভিডেন্ডও দেয়। আর টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি এই ব্যাংকটির অবস্থান আমরা দেখি, এই ব্যাংকটি মোটামুটি একটা কারেকশন হয়েছে, তবে আরেকটু কারেকশন হওয়ার মতো হয়তো জায়গা আছে। এখন ফ্লোর প্রাইস যদি তুলে এই স্টকটি যদি আরো একটু নিচে নামে, তখন আপনারা কিন্তু আরো ভালো একটা প্রাইস পাবেন। সো এন্ট্রি নেওয়ার জন্য গ্র্যাজুয়ালি এই স্টকটি আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং গ্র্যাজুয়ালি এন্ট্রি নিতে পারেন। তবে আমরা আবারও আপনাদেরকে বলবো, আমরা কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আমরা ফাইন্ডিংসে টেকনিক্যাল ভিউ পয়েন্ট থেকে যেমন ফান্ডামেন্টাল যে ডাটাগুলো পেয়েছি সেটার উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা জাস্ট এই ব্যাংকগুলোর অবস্থান জানাচ্ছি। আপনারা বাই সেল সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। আবার আরেকটি কথা আমরা বলে নিচ্ছি, আমরা কিন্তু যে স্টকগুলো সিলেক্ট করেছি সেগুলো সাধারণত ব্যাংক সেক্টরে যে খুব ভালো পারফর্ম করে তা না, কিন্তু আপনারা যদি ট্রেডিং হিসেবে চিন্তা করেন তাহলে এই সেক্টরের কিছু ব্যাংক আছে যেগুলো ভালো প্রাইস অ্যাকশন করে এবং ফ্লাকচুয়াল মার্কেটের সাথে ভালো একটা ভোলাটিলিটি এবং ফ্লাকচুয়েশন আমরা দেখি, ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখি। সে ব্যাংকগুলো আমি আপনাদেরকে কিছুটা কয়েকটা ব্যাংকের নাম বলছি। এখানে আপনারা যদি ক্যাপিটাল গেইনের কথা চিন্তা করেন তাহলে ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকটি আপনাদের জন্য অনেক সুইটেবল হবে আপনারা যদি ট্রেড করতে চান। আল আরাফা ব্যাংক, এটিও মাঝে মাঝে ভালো একটা প্রাইস অ্যাকশন হয়। আইএফআইসি ব্যাংক দেখতে পারেন, এই ব্যাংকটি কিন্তু খুব ভালো একটা ট্রেডিং এর জন্য খুব ভালো একটি চয়েস। আর ওয়ান ব্যাংক, আমরা লাস্ট ইয়ার দেখেছি ওয়ান ব্যাংকও ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছিল। সো যারা ট্রেডিং করবেন চিন্তা ভাবনা করছেন তারা এই চারটি স্টক আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, ব্যাংক সেক্টরের এই 7টি ব্যাংক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানেই বিদায় নিলাম।